আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি অধ্যয়ন করতে যাচ্ছি এটা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটা সংক্ষিপ্ত আকারে প্রশ্নটা আলোচনা করব। প্রথম অধ্যায়ের সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, সেটা আলোচনা করব। মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, এটা অতি সংক্ষেপে শেষ করব। তারপরে আমরা দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায়ের কীভাবে রেখা অঙ্কন করতে হয়, লেখচিত্র কি, মানে গ্রাফটা কি, গ্রাফস, সেটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো সংক্ষেপে আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার আগে তোমাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন, যারা অনলাইনে আসো বা যারা ক্লাসটা দেখবে সবাইকে। আর তো ক্লাসটা শুরুর আগে আমি মহান রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অনেক রহমত, করুণা, দয়া, মায়া বর্ষণ করে এখানে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা এই দুনিয়ার জীবনে আমরা সারা জীবন সেজদায় পড়ে থাকলেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব। তবু আমরা তো অনেক অকৃতজ্ঞ, আর ছোট্ট বাক্য দ্বারা আবার আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা খাতা কলম হাতে রাখো। হ্যাঁ, যে একটা বিষয় আমি দ্রুত শেষ করব, সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা কি। আমরা অনেক আগেই এটা আলোচনা করেছি অবশ্য। মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য অতি সংক্ষেপে শেষ করে আমরা লেখচিত্র সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরু করা যায়। শুরুতেই এই লক্ষ্য করো যে মিশ্র অর্থব্যবস্থা কি। মিশ্র অর্থব্যবস্থা আমরা আগে পড়েছি যে অর্থব্যবস্থা সমাজতন্ত্রের দোষগুলো পরিত্যাগ করে। সব অর্থব্যবস্থায়, মানবরচিত সব অর্থব্যবস্থায় কি আছে? ত্রুটি আছে। মানবরচিত সব অর্থব্যবস্থায় কি ত্রুটি যুক্ত, মুক্ত না, ত্রুটি যুক্ত। একমাত্র অর্থব্যবস্থা যেটা ত্রুটি মুক্ত সেটা হলো ইসলামী অর্থব্যবস্থা। যদি সেটা কি হয়, কুরআন ও হাদিস অনুযায়ী পরিচালিত হয়, সেটা হলো পিওর, মানে বিশুদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা। আর তা না হলে সব অর্থব্যবস্থায় কি, যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, 3 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, 4 নম্বর হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। এগুলো সব ত্রুটিযুক্ত। সেজন্য এই সংজ্ঞাটা এরকম যে সমাজতন্ত্রের দোষগুলা পরিত্যাগ করে গুণগুলা গ্রহণ করে, আর ধনতন্ত্র বা পুঁজিবাদের দোষগুলা পরিত্যাগ করে গুণগুলো গ্রহণ করে যে অর্থব্যবস্থা গড়ে ওঠে, সেটা কি অর্থব্যবস্থা? মিশ্র অর্থব্যবস্থা। এই মিশ্র অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব অতি সংক্ষেপে। বৈশিষ্ট্যগুলো লিখে নাও। বৈশিষ্ট্য যে 1 নম্বর বৈশিষ্ট্যগুলো আমরা লিখি। এক নম্বর সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি। এটা আমরা বিস্তারিত আলোচনা করব, তার আগে পয়েন্টগুলো লিখে নিই। সরকারি বিনিয়োগ, বেসরকারি, সরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ। 4 নম্বর হচ্ছে সম্পদের মালিকানা। 5 নম্বর
ব্যক্তির স্বাধীনতা। 6 নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এগুলা বিস্তারিত আমরা আলোচনা করব, তো আগে পয়েন্টগুলো লিখে নিই। অর্থ নৈতিক পরিকল্পনা, অর্থনৈতিক পরিকল্পনা। 8 নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতির উপস্থিতি। আচ্ছা, 8টা পয়েন্ট আমরা আলোচনা করি, সংক্ষেপে আলোচনা করব। যে প্রথমেই লক্ষ্য করো যে সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি। যে মিশ্র অর্থব্যবস্থায় সরকার যেরকম রাষ্ট্রের কল্যাণে অংশগ্রহণ করে, বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা, তারপর তোমার কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, তারপরে মানব সম্পদ উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের উত্তোলন এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার, হ্যাঁ, এরকম যাবতীয় অর্থাৎ পরিবহন, যোগাযোগ, যাতায়াত, সব সেক্টর সরকার কী করে গবেষণা করে এবং সরকারের সকল সেক্টরে সরকার কি উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করে। এটা মিশ্র অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। এরকম সরকার সুযোগ করে দেয় যে ব্যক্তিও এরকম কি ইচ্ছে করলে কি করতে পারবে, যে এই ব্যক্তিও এইসব খাতের কল্যাণ করতে পারবে। যেমন সরকার একটা বিশাল শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললো, ব্যক্তিও ইচ্ছে করলে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। কিন্তু সরকারের পক্ষে যেটা সম্ভব, ব্যক্তির পক্ষে সেটা সম্ভব না। যেমন সরকার বিশাল একটা হাইওয়ে তৈরি করবো, যেমন ঢাকা থেকে পঞ্চগড় 4 লেনের বিশাল হাইওয়ে তৈরি করবো, কিন্তু ব্যক্তির পক্ষে এই রাস্তা নির্মাণ সম্ভব না। সরকার একটা সিমেন্ট কারখানা তৈরি করবে, এখন ব্যক্তিও ইচ্ছে করলে কি করতে পারবে, একটা সিমেন্ট কারখানা তৈরি করতে পারবে। সরকার একটা সিরামিক্স শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে, সরকার একটা কম্পিউটার জোন গড়ে তুলবে বিশাল, কিন্তু ব্যক্তি ইচ্ছা করলে কি অর্থ বিনিয়োগ করে সেখানে করতে পারবে। মোবাইল তৈরির একটা কারখানা সরকার করলে ব্যক্তিও করতে পারবে। সেজন্য এই মিশ্র অর্থব্যবস্থায় সরকার যেরকম সরকারের উপস্থিতি আছে, বেসরকারিভাবে যারা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, হ্যাঁ, যা অর্থের মালিক আছে, পুঁজির মালিক আছে, তারাও কি করতে পারবে, এখানে অংশগ্রহণ করতে পারে। তাহলে দুইটাই অংশগ্রহণ করে, 1 নম্বর সরকার এবং কি বেসরকারিভাবে ব্যক্তিবর্গ, শিল্প বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, তারাও কি করতে পারে, এখানে অংশগ্রহণ করতে পারে। তারপর 2 নম্বর হচ্ছে সরকারি বিনিয়োগ। সরকার বিনিয়োগ করতে পারে, সরকার বিভিন্ন সেক্টরের উন্নতির জন্য সরকার কি করতে পারে, বিনিয়োগ করতে পারে। যেমন সরকার কি করলো, যে বিদ্যুৎ খাতের উন্নতির জন্য ব্যাপক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করলো, করে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো। এরকম সরকার কি করতে পারে, প্রথম দেখলাম সরকার বিনিয়োগ করতে পারে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন বললাম যে সেক্টরগুলো কথা বললাম সংক্ষেপে আমরা, সেই সমস্ত সেক্টরের উন্নতির জন্য, যেমন আবার বলি বিশেষ করে যে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, তারপরে মানব সম্পদ উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন, এই প্রাকৃতিক সম্পদের উত্তোলন, আবার প্রাকৃতিক সম্পদ জনগণের কাছে পৌঁছে দেওয়া, এই সমস্ত কাজ কি করে সরকার বিনিয়োগ করে। সরকারের কাজে এটা মিশ্র অর্থব্যবস্থায় যে সব অর্থব্যবস্থায় যে সরকারের এটা দায়িত্ব যে সরকার কি করে বিনিয়োগ করে থাকে। আবার বেসরকারিভাবে অর্থাৎ ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, তারাও কি করতে পারে, যে প্রতিষ্ঠানটা অবশ্য ব্যক্তিরই হয়, যে তারাও কি করতে পারে, যে বিনিয়োগ করতে পারে। যেমন এই বিদেশি বিনিয়োগ, ও এই যে পাঁচরুকিতে বিশাল একটা ইপিজেড হচ্ছে, এই ইপিজেডে সরকার কি করছে, তাদেরকে সুযোগ দিচ্ছে, এখানে বেসরকারিভাবে, সরকার না, এটা কি করছে, বিদেশি বিনিয়োগকারীরা এখানে কি বিনিয়োগ করতেছে। আর এইখানে যে বাংলাদেশের যারা ধনী আছে, তারা বিশাল যেমন আমাদের ফকির পরিবার, হ্যাঁ, তারা কি করে, যে বিশাল শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে। যে শিল্প প্রতিষ্ঠানে সরকার যেরকম বিনিয়োগ করছে, বিশাল শিল্প প্রতিষ্ঠান, সরকারের চিনি কারখানা আছে, সরকারের সার কারখানা আছে, সরকারের কাগজ কারখানা আছে, এরকম ব্যক্তিও কি করতে পারে, যে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, স্পিনিং মিলের মালিক, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে সরকার বিনিয়োগ করে, সাথে সাথে কি করে, ব্যক্তিও বিনিয়োগ করে।
সরকারি বিনিয়োগ আছে, ব্যক্তিগত বিনিয়োগ, বেসরকারি বেসরকারি মানে ব্যক্তিগত বিনিয়োগও আছে। কোথায়? মিশ্র অর্থ ব্যবস্থায়। তারপরে দেখি আমরা যে সম্পদের মালিকানা, যে এই এই পয়েন্টটা আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় করেছি, যেখানে কি সম্পদের মালিকানা, যে মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদ ব্যক্তি ইচ্ছা করলে সরকারকে ট্যাক্স দিয়ে সে অঢেল সম্পত্তির মালিক হইতে পারে, পুঁজিবাদের মতো, যেখানে কোনো কিনাই বাধা নাই। যদি সে কিনা করে দুর্নীতি, তারপরে তোমার স্মাগলিং, তারপরে চোরাচালানি, মজুতদারি এগুলো না করে সঠিক সৎপথে যত সম্পদের মালিক হইতে পারে, তাতে কিনা রাষ্ট্রের কোনো বাধা নেই। তাহলে কি করে মিশ্র অর্থ ব্যবস্থায় মানে একজন ব্যক্তি প্রচুর সম্পদের মালিক হইতে পারে। আবার ব্যক্তির স্বাধীনতা, এখানে ব্যক্তির স্বাধীনতা বিদ্যমান। অর্থনীতির ক্ষেত্রে, আমি রাজনীতির প্রসঙ্গে বলতেছি না, শুধু অর্থনীতির ক্ষেত্রে কি যে আমরা যেটা পড়তেছি মিশ্র অর্থ ব্যবস্থায়, ব্যক্তির স্বাধীনতা। ব্যক্তি ইচ্ছা করলে আমেরিকা থেকে বিশাল বিশাল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীর সমস্ত দেশ থেকে বিলাসবহুল পণ্য এনে তার দেশে কি করতে পারে? ভোগ করতে পারে। আবার সে ইচ্ছে করলে, তার অর্থ থাকলে মঙ্গল গ্রহে ভ্রমণ করে যাইতে পারে, মহাকাশ ভ্রমণ করে আসতে পারে, কোনো কি নাই, সমস্যা নেই, বাধা নেই। সে তার প্রাইভেট প্লেনও থাকতে পারে, প্রাইভেট গাড়ি টাড়ি তো আছে, প্রাইভেট প্লেন, প্রাইভেট মানে তোমার হেলিকপ্টার, এগুলো সব কি করতে পারে? থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে ব্যক্তি কি করতে পারে? ব্যক্তির স্বাধীনতা বিদ্যমান। অর্থাৎ ব্যক্তি ইচ্ছা করলেই যে ইউরোপের মতো, ইউরোপে ব্যক্তির স্বাধীনতা এরকম যে একজন পুরুষ যত ইচ্ছা, তার যত ইচ্ছা বিয়ে করতে পারে। বিয়ে করলো, তারপরে কি সে আবার তাকে আবার পরিত্যাগ করলো, আবার যে প্রদেশে চাকরি করে সেই প্রদেশের সমস্ত চাকরি টাকরি নারীটারি সব সেরে অন্য প্রদেশে গেল, অন্য প্রদেশে গিয়া এগুলো সব বাদ করে দিল, গিয়ে অন্য প্রদেশে গিয়া আবার সেখানে আরেকটা চাকরি নিল, তারপরে আবার তার চুলের পোশাক, চুল সব কিছু চেঞ্জ করে ফেললো। এটা কি ইউরোপের একটা বৈশিষ্ট্যের কথা বললাম, ব্যক্তির স্বাধীনতার একটা রূপ। কিন্তু বাংলাদেশে কি এরকম না, বাংলাদেশের ব্যক্তির স্বাধীনতাটা একটু ভিন্ন। তবে এইখানে ব্যক্তির স্বাধীনতা আছে। ইচ্ছে করলে সে কি করতে পারে? যে এই তার পেশা চেঞ্জ করতে পারে, তারপরে সে একাও থাকতে পারে, ইচ্ছে করলে সে চাকরি নিয়ে সেই সুদূর দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া মহাদেশেও চাকরি নিয়ে যেতে পারে, কি নাই, কোনো বাধা নেই। তাহলে কি এটা ব্যক্তির স্বাধীনতা বিরাজমান। তারপরে কি আছে? স্বয়ংক্রিয় অর্থ ব্যবস্থা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা আমরা কিসে আলোচনা করেছিলাম? ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় আমরা আলোচনা করেছিলাম স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা হচ্ছে যেরকম একটা দাম ব্যবস্থা যেখানে কি সরকারের কোনো হস্তক্ষেপ ভীতি রেখে যে চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ায় যেখানে কি ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ধারিত হয়, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় অর্থ ব্যবস্থা। আমরা একটা চিত্র দিয়ে সংক্ষেপে বিষয়টা দেখতে পারি। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা যে তোমরা লক্ষ্য করো, অতি সংক্ষেপে দেখাবো। এটা দেখাইতে গেলে মানে ওই যে আরেকটা বিষয় আলোচনা করার ইচ্ছা করেছি, এটা বিস্তারিত দেখাইতে গেলে হয়তো ওইটা সম্ভব হবে না। যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা দেখাবো, এটা হচ্ছে সংক্ষেপে দেখাবো। এটা হচ্ছে কি বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটা কি রেখা? চাহিদা রেখা, ডিডি চাহিদা রেখা। আর এটা এসএস যোগান রেখা। যোগান রেখা, এটা এস এস, এটা হচ্ছে যোগান রেখা। আর ডিডি এটা হচ্ছে চাহিদা রেখা। P1 এটা ধরলাম M1। এখন স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটার অর্থ হচ্ছে যে সরকার কোনো হস্তক্ষেপ করবে না,
চাহিদা, যারা ক্রেতা তারা কি করে, ভোক্তা যারা ভোগ করে, যারা ক্রেতা যারা ক্রয় করে, তারা কি করে, চাহিদা সৃষ্টি করে। আর যারা বিক্রেতা যারা উৎপাদন করে, তারা যোগান সৃষ্টি করে। তারা চায় সর্বোচ্চ দামে বিক্রি করতে, আর সর্বোচ্চ দামে, বেশি দামে বিক্রি করতে চায় যারা যোগানদাতা, যারা উৎপাদনকারী। আর যারা চাহিদা সৃষ্টি করে, ক্রেতা ভোক্তা, তারা চায় সর্বনিম্ন দামে ক্রয় করতে। এখন তাদের মাঝে একটা কি হয়, দর কষাকষি হয়, যে যারা যোগান দেয় উৎপাদনকারী তারা চায় বেশি দামে বিক্রি করতে, আর যারা চাহিদা সৃষ্টি করে ক্রয় করে ভোক্তা ব্যক্তি তারা চায় কম দামে ক্রয় করতে। এবং তাদের মধ্যে একটা দর কষাকষির ফলে একটা নির্দিষ্ট একটা পর্যায়ে এসে দামটা কি হয়, স্থির হয়। যে দামে একজন বিক্রেতা বা উৎপাদনকারী বিক্রি করতে প্রস্তুত, আবার একজন ক্রেতা বা ভোক্তা সেও ক্রয় করতে প্রস্তুত। এই নির্দিষ্ট দামটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখানে সরকার কি করবে না, কোনো হস্তক্ষেপ করবে না। আমরা সেটাই আমরা দেখতেছি এখন, যে এখানে এই যে চাহিদা রেখাটা আর যোগান রেখা যেখানে মিলিত হয়েছে, সেটা হচ্ছে কি বিন্দু, ভারসাম্য ই বিন্দু। সে আমরা এই বিন্দুটার আমরা নাম দিছি, যে কোনো নাম দেওয়া যায়, আমরা ভারসাম্য বিন্দু। যে চাহিদা রেখাটা আর যোগান রেখাটা যেখানে মিলিত হয়েছে সেখানে হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে ভারসাম্য, ভূমি অক্ষে লম্ব অক্ষে কি দাম, লম্ব অক্ষে কি দাম, আর ভূমি অক্ষে ডি এস, ভূমি অক্ষে চাহিদা এবং যোগান দুইটাই, ভূমি অক্ষে চাহিদা এবং যোগান। চাহিদা এবং যোগানের পরিমাণ, চাহিদা অর্থাৎ যারা ক্রেতা তারা এখানে আইসা স্থির হয়েছে, যারা বিক্রেতা তারা এখানে আইসা এই বিন্দুতে রাজি হয়েছে, যে আমরা যারা বিক্রেতা তারা বিক্রি করতে রাজি হয়েছে, আর যারা ক্রেতা তারা ক্রয় করতে রাজি হয়েছে এই বিন্দুতে। আর এর জন্য ভারসাম্য দাম দিতে রাজি হয়েছে কত, P1 ভারসাম্য এত টাকা দিতে রাজি হয়েছে। আমরা এখানে যদি ধরে নেই যে 25 টাকা ভারসাম্য দাম, 25 টাকা দিতে রাজি হয়েছে, আর ভারসাম্য চাহিদা এবং যোগানের পরিমাণ 50 একক। দ্রব্যটা আমরা ধরে নিব কি একক হিসাবে, তাহলে চাহিদা যোগানের পরিমাণ আমরা যদি ধরে নিই 50 একক দ্রব্য ক্রয় করতে প্রস্তুত হয়েছে, কত টাকা, 25 টাকা দিয়ে 50 একক দ্রব্য ক্রয় করবে। এখানে কি রাজি হয়ে গেছে, যে দুজনেই, যারা ক্রেতা ভোক্তা যারা চাহিদা সৃষ্টি করে তারা রাজি হয়েছে, আর যারা বিক্রেতা উৎপাদনকারী তারাও বিক্রি করতে প্রস্তুত হয়েছে। কি কত দামে, যে 50 একক দ্রব্য বিক্রি করতে রাজি হয়েছে 25 টাকায়। তাহলে এটা ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। ক্লিয়ার? এটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এখন দাম যদি বেশি হয়, দাম বেশি হইলে চাহিদা যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ায় আবার দামটা নিচে নেমে আসবে, আর দামটা যদি কম হয় তাহলে চাহিদা যোগানের ক্রিয়া প্রতিক্রিয়া আবার দামটা বেড়ে যাবে, অর্থাৎ নির্দিষ্ট একটা দাম নির্ধারিত হবে। তো এটাই হচ্ছে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা জানলাম। তারপরে দেখব অর্থনৈতিক পরিকল্পনা। এই অর্থনৈতিক পরিকল্পনাটা মূলত কোথায় থেকে আসছে, সমাজতন্ত্র থেকে আসছে। আমাদের এই 1919 সালে প্রথম রাশিয়াতে কি হয়, গৃহীত হয়, যে প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অর্থাৎ রাশিয়া তখন লেনিন সরকার ক্ষমতায় ছিল, মানে সমাজতন্ত্র ছিল রাশিয়া। সমাজতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে তারা পরিকল্পনা গ্রহণ করে যে সমস্ত সেক্টরের গবেষণাগুলো, যে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, তারপরে পরিবহন ব্যবস্থা, তারপরে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, তারপরে সামরিক সরঞ্জাম, পারমাণবিক শক্তি অর্জন করা, অর্থাৎ রাষ্ট্রকে সকল পৃথিবীর সর্বোচ্চ ধনী এবং সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার একটা পরিকল্পনা গ্রহণ করলো। এটা কয়েক বছর মেয়াদি, 5 বছর মেয়াদি, যে সকল সেক্টরের দুর্বলতা চিহ্নিত করে আর সেগুলো দ্রুত উন্নয়ন করা হবে। প্রতিরক্ষা থেকে আরম্ভ করে সকল রাষ্ট্রের সকল ক্ষেত্র এই যে পরিকল্পনা গ্রহণ করে, এটা কোথা থেকে আসছে, রাশিয়া থেকে, মানে সোভিয়েত ইউনিয়ন তখন ছিল, রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। তাহলে এটা সমাজতন্ত্র থেকে আসছে 5 বছর মেয়াদী পরিকল্পনা। এখন পরিকল্পনা এই যে পরিকল্পনাটা, অর্থনৈতিক পরিকল্পনা, এটা এখন সব রাষ্ট্র গ্রহণ করে। এই পুঁজিবাদ বলো, সমাজতন্ত্র বলো, আর ধনতান্ত্রিক বলো, সব রাষ্ট্রেই কি করে এখন এটা আসে গেছে, এই 5 বছর মেয়াদী পরিকল্পনাটা গ্রহণ করে। তারা সকল সেক্টরে দুর্বলতা চিহ্নিত করে এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তারা কী করে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে। 5 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, যেসব রাষ্ট্রে যেরকমভাবে গ্রহণ করে আর।
তাহলে অর্থনৈতিক পরিকল্পনা। 3 নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতিটা আসলে কি? মুদ্রাস্ফীতিটা হচ্ছে যে এই মিশ্র অর্থ ব্যবস্থায় মুদ্রাস্ফীতি থাকে আর কি। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হচ্ছে যখন উৎপাদনের পরিমাণ স্থির থেকে, উৎপাদনের পরিমাণ কি থাকবে? স্থির থাকবে। অর্থের পরিমাণ, উৎপাদনের পরিমাণ স্থির থেকে যদি অর্থের পরিমাণ দেশে বেড়ে যায়, তাহলে সাথে সাথে দাম স্তর বেড়ে যাবে। দাম স্তর মানে কি? দাম স্তর সকল জিনিসের, পণ্যের দাম যদি দেশে কিনা হয়, উৎপাদন বৃদ্ধি না পায়। যেমন অর্থ আসলো বিদেশ থেকে, বিশ্ব ব্যাংক থেকে, তারপর এশিয়া উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, এইখান থেকে ঋণ গ্রহণ করলো সরকার। ঋণ গ্রহণ করতে পারে ব্যক্তি, বিভিন্ন বিশ্বের বিভিন্ন ধনী ব্যক্তির কাছ থেকেও কী করতে পারে? ঋণ গ্রহণ করতে পারে সরকার। IMF থেকে ঋণ গ্রহণ করতে পারে, বিশ্ব ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে সরকার, বিভিন্ন নোট ছাপাইতে পারে। তাহলে এই বিভিন্ন কারণে সরকার এই যেমন সব সরকারি কর্মচারীর বেতন কী করতে পারে? বৃদ্ধি করে দিতে পারে। আবার চাপ দিয়ে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারপরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক, তাদেরকে সরকার চাপ দিয়ে কি করতে পারে? সকল কর্মচারীর বেতন বৃদ্ধি করে দিতে পারে। এবং সরকার যে বৃদ্ধি করে দিল, কিন্তু উৎপাদন বাড়ল না। তাহলে যদি অর্থ দেশে বেড়ে যায়, তাহলে দাম স্তরটা সব জিনিসের পণ্য দ্বিগুণ হয়ে যাবে। অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয়, দাম স্তর দ্বিগুণ হয়ে যাবে, সব জিনিসের দাম বেড়ে যাবে। এটা হলো এই যে পরিস্থিতিটা সৃষ্টি হবে, এটা হলো কি? মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতি হলে এক শ্রেণীর মানুষ লাভবান হবে, যারা উৎপাদনকারী, বিক্রেতা, ব্যবসায়ী, তারা লাভবান হবে। আর যারা ক্রেতা, নির্দিষ্ট আয়ের লোক, তারা কি হবে? শ্রমিক শ্রেণী, রিক্সা চালক, ভ্যান চালক, ঠিক আছে, তারা কি হবে? ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ধনী আরও ধনী হবে, আর যারা দরিদ্র তারা কি হবে? ক্রমান্বয়ে আরও দরিদ্র হয়ে যাবে। তাহলে এই যে পরিস্থিতি, এই মুদ্রাস্ফীতিটা হলে এরকম একটা পরিস্থিতি, যখন স্বল্প পরিমাণ, একটা সংজ্ঞা বলা যায় যে যখন স্বল্প পরিমাণ অর্থ, যেমন যখন অধিক পরিমাণ অর্থ সামান্য দ্রব্যের পেছনে দাবিতে হবে। যেমন এই কি বলা যায়, এই মার্কারটা কিনতে ধরলাম কত টাকা লাগে? 20 টাকা লাগে। 20 টাকা লাগে। এখন যদি মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাহলে এইটার দাম হয়ে গেল, ধরে নিলাম আমরা 40 টাকা। দামটা বেড়ে গেল, মুদ্রাস্ফীতি সৃষ্টি হলো, দামটা বেড়ে গেল, যে 40 টাকা হয়ে গেল। তাহলে এই দামটার মানটা বাড়েনি, শুধু পণ্যটার দাম বৃদ্ধি পেয়েছে, মানটা বৃদ্ধি পায়নি। সে আগের মতোই সার্ভিস, আগের মতোই সব, কিন্তু দামটা বেড়ে গেছে। কিসের জন্য? দেশে অর্থের পরিমাণ বেড়ে গেছে, সাথে সাথে জিনিসের দামটা বেড়ে যাবে। যে এই যে বেড়ে গেছে, তাহলে অর্থের মূল্যটা এখানে কমে গেছে। কারণ 20 টাকা দিয়ে পাওয়া যেত, এখন কি 40 টাকা দিতে হয়। 40 টাকা না দিলে এই প্যান্টটা কেউ বিক্রি করবে না তোমার কাছে। তাহলে এই যে পরিস্থিতিটা, এটা কি? যারা উৎপাদন করছে তারা লাভবান হবে, যারা ক্রয় করে আমাদের মতো, তারা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতিটা বিদ্যমান থাকে কোথায়? মিশ্র অর্থ ব্যবস্থায়। যদি মুদ্রাস্ফীতিটা তোমার 2-এর কোঠা অতিক্রম করে, অর্থাৎ 10-এর উপরে যায়, 11, 12, 15 এরকম যায় মুদ্রাস্ফীতির হার, তাহলে দেশ অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে। আর যদি 2-এর নিচে থাকে, ধরো 2, 3, 2.5, 6, 4, 3 এরকম যদি থাকে, তাহলে সেটা অর্থনীতির জন্য ভালো। তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে কি, যে মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে সরকারি এবং বেসরকারি খাতের উপস্থিতি, সরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, সম্পদের মালিকানা, ব্যক্তির স্বাধীনতা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ও অর্থনৈতিক পরিকল্পনা, মুদ্রাস্ফীতি। ক্লিয়ার? এটি হচ্ছে কি, যে মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। আজকে আমরা এখানে এই প্রশ্নের সমাপ্তি। একটা সংক্ষিপ্ত আকারে আরেকটা প্রশ্ন আলোচনা করব। হ্যাঁ, সেটা হচ্ছে, এটা লিখে নিবে, একবার সুন্দর করে লিখে নিবে, বাসায় স্টাডি করবে। এটা আমি যেটা এখন লিখে দিব, যে
লিখে দিব, যেটা সেটা ভালোভাবে স্টাডি করতে হবে। প্রশ্নটা হচ্ছে, লেখচিত্র কি? এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে, উত্তরটা লিখে নাও, আমি উত্তরটা লিখে দিচ্ছি, লিখে দিয়েই পরে আলোচনা করি আর কি, তো সময় বেশি নেই। আমরা দ্বিতীয় অধ্যায়ের অনেক বিষয় আলোচনা করেছিলাম প্রথমেই, যেহেতু এই অধ্যায়টা আমরা যেটা মানে শুরু করতে যাচ্ছি, এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায়ের সব কিছুই বুঝতে হবে। যারা অর্থনীতি মানে নিচ্ছে আর কি, তাদের এই অধ্যায়টা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে বুঝতে হবে, তা নাহলে প্রথম পত্রে সব কিছু জটিল লাগবে। আর যদি এটা বুঝে দাও তাহলে তোমার সব বিষয়গুলো, অর্থনীতির বিষয়গুলো, বিশেষ করে অর্থনীতির সব কিছু বোঝা সহজ হয়ে যাবে। আর যখন বুঝবে তখন এটা মজা লাগবে, তখন তোমার পড়তেই ভালো লাগবে, তোমার পড়ার ইচ্ছা থাকবে। আর যদি না বুঝো তাহলে কঠিন লাগবে, বই পড়ে কিছু লিখতে পারবে। ঠিক আছে, তাহলে বুঝে নাও এই প্রশ্নটা। স্বাধীন চলক আমরা কিন্তু আলোচনা করেছিলাম, এর জন্যই আবার আলোচনা করেছি। স্বাধীন চলক ও অধীন স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে প্রদত্ত স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে প্রদত্ত সম্পর্কের ভিত্তিতে একটি ছক কাগজে স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে প্রদত্ত সম্পর্কের ভিত্তিতে একটি ছক কাগজে কতগুলো বিন্দু স্থাপন করে স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে প্রদত্ত সম্পর্কের ভিত্তিতে একটি ছক কাগজে কতগুলো বিন্দু স্থাপন করে সেই বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে লেখচিত্র গ্রাফস বলে। লক্ষ্য করো যে স্বাধীন চলক
ও অধীন চলকের মধ্যে প্রদত্ত সম্পর্কের ভিত্তিতে একটি ছক কাগজে কতগুলো বিন্দু স্থাপন করে সেই বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে লেখচিত্র বা গ্রাফস বলে। সংজ্ঞাটা আরও স্পষ্ট করে বোঝার জন্য আমি আরও ভালোভাবে স্পষ্ট করে বলতেছি, লক্ষ্য করো যে স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে প্রদত্ত সম্পর্কের ভিত্তিতে। এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা আগে স্বাধীন চলকের একটা এই সমীকরণের মাধ্যমে আমরা স্বাধীন চলক এবং অধীন চলকের বিষয়টা দেখিয়েছিলাম, যেমন ডি ইকুয়াল টু 10 মাইনাস 2p, 10 মাইনাস 2p, এটা একটা সমীকরণ। এখন যে আমরা যেটা আলোচনা করেছিলাম স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে প্রদত্ত সম্পর্কের ভিত্তিতে, সম্পর্কটা হচ্ছে সম্পর্কের ভিত্তিতে একটি ছক কাগজে কতগুলো বিন্দু স্থাপন করে আসলে এই সম্পর্কের বিষয়টা যদি ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে যে এই স্বাধীন চলক হচ্ছে পি আর অধীন চলক হচ্ছে ডি। এই পি এর বিভিন্ন মানের প্রেক্ষিতে ডি এর বিভিন্ন মান পাওয়া যাবে। এই যে পি এর বিভিন্ন মান, যেমন পি এর বিভিন্ন মান হইতে পারে কি যে 0, তারপরে 1, তারপরে পি, আর এটা কি ডি। পি এর মান 0, 1, 2, 3। স্বাধীন চলকের বিভিন্ন মান হইতে পারে, স্বাধীন চলকের বিভিন্ন মান হইতে পারে, যেমন এই 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। এই যে এটা হলো পি হচ্ছে কি স্বাধীন চলক আর ডি হচ্ছে কি অধীন চলক। তাহলে স্বাধীন চলকের বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলকের বিভিন্ন মান আসবে। অধীন চলকের যে মানগুলো আসবে সেটা আমরা একটা সূচি তৈরি করে এটা প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে কথাটা হচ্ছে এরকম যে স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে প্রদত্ত সম্পর্কের ভিত্তিতে সম্পর্কটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ব্যাখ্যা করলে দাঁড়াবে এরকম একটা সূচি আসবে। এই সূচি থেকে বিভিন্ন এই যেমন এই পি এর বিভিন্ন মান পাওয়া যাচ্ছে 0 ও 1, 2, 3, এর প্রেক্ষিতে ডি এরও বিভিন্ন মান আসবে। ডি এর বিভিন্ন মান আসবে কেমন যে ডি এর বিভিন্ন মান আসবে। এই মানগুলো কিভাবে আমরা পাচ্ছি সেটা একটু লক্ষ্য করো। যেমন পি ইজ যদি পি ইকুয়াল টু, এটা কিন্তু একটা কি সমীকরণটা আমি আরো একটু ক্লিয়ার করে এটা দাগটা মুছে দিই। আচ্ছা, তোমাদের জন্য আরো ক্লিয়ার হবে, বোঝার জন্য আমি এই দাগটা দিয়েছিলাম। এই 2p। এবার যদি আমরা পি এর মান লক্ষ্য করো, এখানে পি এর মান প্রথম কি নিয়েছি 0, যে পি এর মান পি ইকুয়াল টু 0 হয়, এই যে পি এর ডি ইকুয়াল টু 10, এটা কিন্তু 10 মাইনাস 2p। আর পি এর মান যদি 0 হয়, পি ইকুয়াল টু 0 হলে ডি কি হবে? এই যে ডি ইকুয়াল টু, ডি একটা সমীকরণ, ডি ইকুয়াল টু চাহিদার সমীকরণ। চাহিদার সমীকরণে 10 মাইনাস 2, পি এর মান প্রথমে আমরা কিনেছি, পি এর মানটা 0 ধরছি, তাহলে 2 পূরণ 0, কারণ পি এর মানটা কি 0 প্রথম ধরে নিয়েছি। তাহলে কি দাঁড়ায় যে ডি ইকুয়াল টু 10, 0 দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করলে কি হবে? 0 হবে। 2 0 0। তাহলে ডি ইকুয়াল টু কি হবে? 10 থেকে 0 চলে গেলে কি 10ই। তাহলে স্বাধীন চলকের মান, স্বাধীন পি হচ্ছে কি চলক? স্বাধীন চলক। স্বাধীন চলকের মান যখন 0, অধীন চলকের মান তখন কত?
10, অধীন চলকের মান তখন কি, এই যে এবার আমরা এখানে লিখতে পারি যে স্বাধীন চলকের মান যখন 0, অধীন চলকের মান তখন কত 10। এবার তোমরা এটা লিখে নাও। এবার পি যদি পি ইকুয়াল টু 1 হয়, পি ইকুয়াল টু 1 হলে ডি ইকুয়াল টু কী হবে, ডি ইকুয়াল টু 10 মাইনাস 2 ইন্টু 1। পি এর মান এখন কি 1, তাহলে এই যে সমীকরণে পি এর মান যদি বসাই আমরা, তাহলে কি পাবো এখানে 10 মাইনাস 2 একে 2, 2 দিয়ে কোনো 1 রে গুণ করলে কত হবে 2 হবে, তাহলে 10 থেকে 2 মাইনাস হলে কত থাকবে 8। তাহলে লক্ষ্য করো পি এর মান যখন 1, অর্থাৎ স্বাধীন চলকের মান যখন 1, তখন অধীন চলকের মান 8। ক্লিয়ার? এখন পি ইকুয়াল টু, আবার পি ইকুয়াল টু 2 হলে, পি ইকুয়াল টু 2 হলে ডি ইকুয়াল টু কী হয়, ডি ইকুয়াল টু 10 মাইনাস 2 ইন্টু 2। তাহলে ডি ইকুয়াল টু 10 মাইনাস 4 ইকুয়াল টু 6। তাহলে পি এর মান যখন 2, তখন ডি এর মান 6। আবার পি ইকুয়াল টু 3 হলে, পি ইকুয়াল টু 3 হলে ডি ইকুয়াল টু, পি ইকুয়াল টু 3 হলে লক্ষ্য করো ডি ইকুয়াল টু পি, ডি ইকুয়াল টু কি 10 মাইনাস 2 ইন্টু 3। তাহলে 10 মুছে ফেললে আবার তোমাদের সমস্যা হবে, 3 দুগুণে 6, তাহলে 10 থেকে 6 গেলে কত থাকে 4। তাহলে পি এর স্বাধীন চলকের মান যখন 3, তখন অধীন চলকের মান কত 4। এখন এই বিষয়টা ভালোভাবে বুঝো, আগামী ক্লাসে আমরা চিত্র আঁকবো ইনশাল্লাহ। দেখো সংজ্ঞাটা আবার লক্ষ্য করো, সংজ্ঞাটা আবার বলি যে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে প্রদত্ত সম্পর্কের ভিত্তিতে, সম্পর্ক মানে কি, সম্পর্কটাই হচ্ছে যে স্বাধীন চলকের বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলকের যে মান পাওয়া যায়, এই মানটাই হচ্ছে প্রদত্ত সম্পর্ক। এই সম্পর্কটা ব্যাখ্যা করছি, সম্পর্কটা কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো আমরা ব্যাখ্যা করেছি স্বাধীন চলক এবং অধীন চলকের বিভিন্ন মানের ব্যাখ্যা করছি। স্বাধীন চলকের বিভিন্ন মান ধরছি আমরা, স্বাধীন চলকের প্রথম মান ধরছি 0, এই যে 0। পি এর মান স্বাধীন, পিটা কি চলক, স্বাধীন চলক। আগে বলেছি স্বাধীন চলক কোথায় থাকে, যে ডান পাশে থাকে, এটা ডান হাত না, ডান হাত ডান পাশে থাকে স্বাধীন চলক, আর বাম পাশে থাকে ইকুয়াল টু। ইকুয়াল টু মানে কি, সমান সমান, অর্থাৎ এই সমান সমান চিহ্ন ইকুয়াল টুর ডান পাশে থাকে কি চলক, স্বাধীন চলক, আর বাম পাশে থাকে অধীন চলক। তাহলে স্বাধীন চলক আর অধীন চলকটা আমরা অনেক পড়েছি। এখন সেটাই ব্যাখ্যা করতেছি যে স্বাধীন চলকের বিভিন্ন মান নিছি আমরা। স্বাধীন চলকের উপর ইচ্ছা মতো কি সংজ্ঞাটা কিন্তু আগেই লিখে দিয়েছি, পড়াইছি, সেজন্য যেটা বিশাল ইম্পর্টেন্ট, সেজন্য প্রথমে এটা পড়াইছি। স্বাধীন চলকের আমরা বিভিন্ন মান ধরছি। প্রথমে আমরা কি ধরছি 0, তারপরে আমরা ধরছি কত 1, তারপরে কত 2, তারপরে 3। বেশি নিচ্ছি, বেশি নিলে তোমার রেখাটাও বেশি হবে, তবে বিষয়টা আরও জটিল হবে। সেজন্য সহজ করে বোঝার জন্য আমরা মাত্র 0, 1, 2, 3 তিনটা মান নিচ্ছি, 0, 1, 2, 3। তাহলে স্বাধীন চলকের মান যখন, পি এর মান যখন 0, তখন অধীন চলকের মান কত আসলো 10। এই যে আমরা এটা করেছি, এখানে করেছি যে ডি ইকুয়াল টু 10 মাইনাস 2p। তাহলে 2p, পি এর মান 0, তাহলে এটা আমরা কি করব, গুণ করব পি এর সাথে, 2 এর সাথে এই মানটা গুণ করছি। গুণ করলে 2 এর 0 কত 0 হয়। তাহলে ডি এর মান কত কত আসছে 10 আসছে। পি এর মান 0 হলে, স্বাধীন চলকের মান 0 হলে অধীন চলকের মান কত 10। এবার স্বাধীন চলকের মান যদি 1 হয়, তাহলে অধীন চলকের মান কত আসে, অধীন চলকের মান আসে কত 8। এটা বুঝলে এটা সহজ, একই জিনিস। তারপরে আবার স্বাধীন চলকের মান যখন 2, তখন কত 2 হলে
এই যে স্বাধীন চলকের মান 2 হলে অধীন চলকের মান কত 6। স্বাধীন চলকের মান যখন কি আসে যে স্বাধীন চলকের মান যখন 3 তখন অধীন চলকের মান কত 4। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো দিয়ে এই সম্পর্কটা দিয়ে আমরা কি করব, এখন একটা গ্রাফ বা লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কনটা আমরা এই আল্লাহ তাআলা চায় তো আগামী ক্লাসে করব। হ্যাঁ, ততক্ষণে তোমরা এই বিষয়গুলো খুব স্টাডি করে আত্মস্থ করে নেবে। একেবারে তোমাদেরকে এটা বুঝতেই হবে, মানে স্টাডি করতেই হবে। এরকম যে স্টাডি অর্থনীতি পড়লে এটা বুঝতেই হবে, এটা মাস্ট লাগবে, আর এটা বুঝতেই হবে, আর সেজন্য এটা স্টাডি করবে। হ্যাঁ, এর জন্য আর আমি আজকে আর মানে আরও বেশি বুঝাইতে চাচ্ছি না, শুধু সংজ্ঞাটা মুখস্থ করবে আর এই সংজ্ঞাটার ব্যাখ্যা করছি। সংজ্ঞাটার ব্যাখ্যা কিন্তু এইটা আমরা যা করব সব সংজ্ঞার ব্যাখ্যা। বলছে কি স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে প্রদত্ত সম্পর্কের ভিত্তিতে। সম্পর্ক মানে কি, সম্পর্কটাই হচ্ছে স্বাধীন চলকের বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলকের যে মান পাওয়া যায়, এই সম্পর্কটা ব্যাখ্যা করলেই আমরা কি পাবো, একটা সূচি পাচ্ছি। এখানে দেখো, সম্পর্কটা ব্যাখ্যা করলেই আমরা কি পাচ্ছি, একটা সূচি পাচ্ছি। এই সূচিটা কিভাবে পাচ্ছি, সমীকরণ থেকে স্বাধীন চলকের বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলকের যে মান আসছে এই মানটা আমরা সমাধান করে বিভিন্ন মান স্থাপন করে আমরা যেটা পাচ্ছি সেটা স্পষ্ট করার জন্য আমরা কোথায় নিয়ে গেছি, সূচিতে নিয়ে গেছি। এখন স্পষ্ট করার জন্য যেহেতু সূচিতে নিছি, এখন আরও স্পষ্ট করার জন্য সেটা আমরা এখন কোথায়, সূচি থেকে চিত্রে নিয়ে যাব। তো সূচি থেকে চিত্রে নিয়ে যাব, তখন বিষয়টা আরও সুন্দর করে তোমাদেরকে বোঝানোর জন্য আগামী ক্লাসে আমি এটা তোমাদেরকে সূচি থেকে, শুধু এইটুক মনে রাখবা যে সমীকরণটা মনে রাখবেন, ডি ইকুয়াল টু 10 - 2p। আর সমীকরণ থেকে আমরা কি করছি, এটা সমাধান করে একটা সূচি তৈরি করছি। তো এই সূচিটা মাথায় রাখবে। আর এই সূচি থেকে আমরা কি করব, যে এই সূচি থেকে একটা চিত্র অঙ্কন করব। সূচিটাকে কোথায় নিয়ে যাব, চিত্রে নিয়ে যাব। চিত্রে নিয়ে গেলেই এই দেখো যে একটি ছক কাগজে আমরা ছক কাগজটা তৈরি করব। এখানে বোর্ডে আমরা কি করব, ছক কাগজ তৈরি করব। তাহলে ছক কাগজ তৈরি করলেই আমরা এই যে মানগুলো আছে না, স্বাধীন চলকের বিভিন্ন মান আর অধীন চলকের বিভিন্ন মান, এটা লম্ব অক্ষে স্বাধীন চলকের মানটা দিব কোথায়, লম্ব অক্ষে, আর অধীন চলকের মানটা দিব ভূমি অক্ষে। দিলে লম্ব রেখা টানলে আমরা কিছু বিন্দু পেয়ে যাব। এই যে এখানে লেখা আছে না যে বিন্দু স্থাপন করে সেই বিন্দু স্থাপন করব। ছক কাগজটা তৈরি করব, সেখানে আমরা কি করব, বিন্দু স্থাপন করব। এখন যে বিন্দু স্থাপন করে সেই বিন্দুগুলো যখন একটা রেখা দিয়ে যুক্ত করে দেব, সেটাই হবে গ্রাফ বা লেখচিত্র। সেটা হবে কি, লেখচিত্র বা গ্রাফ। লেখচিত্র বুঝলে আমাদের জন্য এই অধ্যায়ের সব প্রশ্ন বোঝা সহজ হবে। তো আজকে আর নয়, হ্যাঁ, আশা করি তোমরা এটা ভালোভাবে স্টাডি করবে। স্টাডি করলে আমরা আগামী ক্লাসে এটা আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা আলোচনা করব। তো আজান নয়, আল্লাহ তোমাদের মঙ্গল করুক, তোমরা দুনিয়া আখেরি আল্লাহ তাআলা তোমাদেরকে কল্যাণময় জীবন দান করবে আশা করি। হ্যাঁ, আজকে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।